একটা দেখেছি না মাঝখানে রিলস রাগকল্লা, ওই যখন রাগকল্লা বলে তার আগে দেখেছেন ছেলেটা কেমন ট্রমাটাইজ করে তাকিয়ে আছে, ওই লোক যা বলে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক, ও ট্রমাটাইজ হয়ে গেছে। আমাদেরকে 51 বছর ধরে ট্রমাটাইজ করে আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমি আসলে খারাপ। আমাদেরকে বিশ্বাস করাতে বাধ্য করা হয়েছে যেটা তারা এতদিন পারেনি। এই যে টোকাইটার নাম যেন কি হাদি, এই টোকাইটা শেষ পর্যন্ত বলেছে না যে জুলাই তো হইছে যেন এই চেতনার বিরুদ্ধে, এটা বলেছে না? খেয়াল করেছেন যে ওরা এটা ইদানিং বলা শুরু করেছে? খেয়াল করবেন কি বলেছে, যে মুক্তিযুদ্ধের কোনো দরকার ছিল না, এইটা আওয়ামী লীগের জন্য যুদ্ধ হয়েছে, আমরা তো ভালোই ছিলাম। থ্যাংক ইউ। যারা এই প্রোগ্রামটা এখানে আয়োজন করলেন, যারা আয়োজক আছেন, সম্মানিত যারা আজকে আসলেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আমার কাছে একটা জিনিস সবসময় আমি বলি, বিশেষ করে আপনাদের এই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, আমি বলি যে আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, এইরকম একটা জায়গাতে যে আওয়ামী লীগ আছে, আমি এটা আসলে প্রথম জানতে পারি যে মাসুদ ভাই একটা প্রোগ্রাম আমাকে ইনভাইট করেছিল লাস্ট টাইম আমি যখন অস্ট্রেলিয়াতে ছিলাম গত এপ্রিলে। এত মানুষজনকে দেখে আমি খুব অবাক হয়েছি যে আপনাদের এখানে এত মানুষ, তাও অনেকে আমি শুনেছি যে অনেকে আসতে পারেনি আজকে ওয়েদারের কারণে। এত মানুষ আমি আসলে কল্পনাও করিনি। আমি আপনাদেরকে আমার যার পর নাই কৃতজ্ঞ, এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি ভালোবাসা জানাই আপনাদেরকে, অনেক ধন্যবাদ। আমার কাছে আমি একদম রিসেন্ট কিছু ঘটনা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে একটা ছেলে, এর নাম হচ্ছে আয়াজ, মনে হয় আপনারা অনেকেই দেখেছেন। কেমন? সেটা হচ্ছে যে 32-এর সামনে গিয়ে আপনার দারোয়ান সেজেছে, যে 32-এর সামনে কেউ আসলে তাকে পেটানো হবে, দেখেছেন না? আচ্ছা, এর বয়স কত হবে? এর বয়স ধরেন 20 থেকে 25-এর মধ্যে, এর বেশি হওয়ার কথা না। আপনাদের আমি নিশ্চিত যারা যারা ফেসবুকে রিলস দেখেছেন আপনাদের দেখে মেজাজ কেমন খারাপ হয়েছে বা কি করতে ইচ্ছা হয়েছে, এইটা মনে হয় না ডিসকাস করার দরকার আছে। আমি আসলে ভেবেছি অন্যভাবে জিনিসটা। একটা প্রজন্ম আমাদের কাছ থেকে ঠিক এইভাবে এই যে ছুটে গেল কিভাবে? একটা ছেলে, আমি তার সাথে ভিন্ন নামে নানানভাবে যোগাযোগ স্থাপন করেছিলাম। সে একটা মিম পেজ চালাতো, তার মিম পেজের মূল টার্গেটটা ছিল বঙ্গবন্ধু, এবং এমন সব নোংরা মিম সে করতো। বঙ্গবন্ধু যে হত্যাকাণ্ডের পরে যে দোতলাতে মৃত ছিল সেইটা নিয়ে পর্যন্ত সে এমন সব মিম বানাতো। তো আমি ভিন্ন পরিচয়ে তার সাথে অনেক দিন যোগাযোগ করেছি। বয়স সম্ভবত 19 কিংবা 20 হবে, তার সমস্ত ঠিকানা এভরিথিং যা যা নেওয়া সেটা জোগাড় করেছি। আমার একটা বিস্ময় সবসময় কাজ করতো যে এই যে প্রবল ঘৃণা, র্যাথ, আমি এটাকে বলি র্যাথ বলে একটা শব্দ আছে, এটা আসলো কি করে? এর কারণ হলো যে আমরা এই জাস্ট এসে জয় বাংলা করেছি, জয় বঙ্গবন্ধু বলেছি এবং মিছিল স্লোগান এগুলা করেছি। আমরা আমাদের সন্তানদেরকে আমরা আসলে এই ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনাগুলো ঠিকভাবে বলতেই পারিনি। আমি এখানে অনেক চেহারা দেখছি এই জায়গাতে, যাদের আমার কাছে মনে হয়েছে, ইনফ্যাক্ট এই যে এরা দাঁড়িয়ে আছে, এরা সবাই জেনজি। আমাদেরকে একটা কথা বলা হয় যে এটা জেনজিদের আন্দোলন হয়েছে। আপনি যখনই শোনেন যে এটা জেনজিদের আন্দোলন হয়েছে, আপনার মাথাতে প্রথমেই চট করে ঢোকে, ও তাহলে আওয়ামী লীগে মনে হয় কোনো জেনজি নাই, আমরা হচ্ছি খুবই জেনজি বিহীন একটা দল, সব বুড়োদের দল আমাদের, which is not correct। আমি বরঞ্চ বাংলাদেশ আওয়ামী লীগে যারা এখন সাফার করছে এদেরকে আমি জেনজি দেখছি। এই যে আজকে যে মেয়েটাকে, দুটো মেয়েকে আজকে এই যে আয়াজ নামের ছেলেটাকে মারলো, কিংবা যেই ছেলেটা রিক্সা নিয়ে এসেছে, আপনি দেখেছেন তো রিক্সা নিয়ে এসছে, তার বয়স তো মনে হয় না 22-এর বেশি হবে, মানে আমি অন্তপক্ষে যা অনুমান করি 30 তো যাবেই না। আমরা আমাদের মাথার ভেতরে কয়েকটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো আমরা হচ্ছে ফেসিস্ট, আমরা হচ্ছি জেনজিবিহীন, আমাদেরকে কেউ সমর্থন করে না, হুইচ ইজ ইনকারেক্ট এবং আটারলি লাই। আমাদের বলার
যে মাধ্যমগুলো আমাদের মধ্যে সবচাইতে বেশি লেখক লেখিকা প্রগতিশীল মানুষজন সবচাইতে বেশি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের। আমাদের কবি সাহিত্যিক যারা আছে বা আমাদের যারা আছে তারা খুব নিরীহ প্রজাতির, মারামারি করতে পারে না, লাঠি নিয়ে কাউকে বাড়ি দেওয়া কিংবা চাপাতি নিয়ে কোপ দেওয়ার মতো লোকজন আওয়ামী লীগে খুব কম। আমাদের লোকজনদের বেশিরভাগই হচ্ছে প্রগতিশীল মানুষ, তারা সঙ্গীতের চর্চা করে, পড়াশোনা করে, মানে অনেকটা বলা যেতে পারে যে নীরবে নিভৃতে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এগুলোকে তারা ভেতরে লালন করে। ফলে যখনই প্রশ্নটা আসে যে আমাদের এত সমর্থক এত মানুষ গেল কোথায়, আমি মাঝে মধ্যে এই ভাইবটা টের পাই যে ঘুমন্ত লাভার মতো এরা সবাই আছে। আপনারা কতগুলো মানুষ আজকে আছেন এখানে যে এই ভাঙা বাড়িটার সামনে যখন আজকে আক্রমণ করছে, অত্যাচার করছে, আপনাদের বুক জ্বলে যায়নি, ভেঙে যায়নি, কিংবা চোখের কোণায় জল জন্মেনি এমন মানুষ মনে হয় পাওয়া দুষ্কর। আমি যতবার দেখেছি ততবারই আমার কাছে মনে হয়েছে যে এই জীবিত অবস্থাতে এগুলো দেখে যেতে হচ্ছে বা দেখছি, এটা অনেক বড় একটা মানসিকভাবে একটা টর্চার। কিন্তু অন্যদিকে আমি যখন তানভীরের মতো বা স্বরূপের মতো এই ছেলেগুলোকে দেখতে পাই, বা এই যে উপস্থাপনা করলো মেয়েটি, কিংবা এই যে যারা একদম বাচ্চা যারা যারা দেখতে পাচ্ছি, মানে আমাদের কাছে তো এরা আমাদের হাফ অফ আমাদের এইজের মতো মনে হয়। হ্যাঁ, 20-22 বছর বয়স এদের। আর মানে আমি এটা দেখে আমার কাছে মনে হয় যে এই বাংলাদেশে ভেঙে পড়ার কিছু নাই। আমি আপনাদেরকে ভেঙে না পড়ার একটা উদাহরণ দেই, আপনাদের চোখের সামনে মাত্র ঘটে গেল। আপনারা সবাই বসে বসে একটু কল্পনা করেন তো, জাস্ট চোখটা বন্ধ করে, যে আপনার বাবা মাকে, ভাইকে, আপনার আত্মীয় স্বজন সবাইকে এক ভোরবেলাতে মেরে ফেলেছে। আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমার ক্ষেত্রে এরকম ঘটতো, আমার কাছে মনে হতো যে পুরো বাংলাদেশকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিই। মানে আমি অন্তত পক্ষে এইভাবে ভাবতাম, এবং আমি মনে করতাম বাংলাদেশ একটা চরম অকৃতজ্ঞ জাতি, এই জাতি কোনো ভদ্রলোকের জাতি না, এইটা আমার মনে হতো, কারণ আমি সাধারণ মানুষ। অথচ আপনাদের সামনে যে মানুষটি এতক্ষণ কথা বললেন, একটাবারও দেখলেন যে তিনি ভেঙে পড়েছেন বলে মনে হলো? হ্যাঁ, আবেগে তিনি আপ্লুত হয়েছেন, ভেঙে পড়েছেন বলে মনে হলো? আপনাদের মনে হয়েছে? আমি জানি না, আপনারা শুনেছেন তো। গত 45 বছর ধরে এই দেশে রাজনীতি করছেন, সমস্ত কিছু হারিয়ে তিনি এখনো দেশের মানুষের কথা চিন্তা করছেন। আপনাদেরকে ডিরেকশন দিল যে এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এগুলো গিয়ে বলবে তোমরা। এবং উনার থেকে, উনার কণ্ঠ আজকে এই ঘটনা থেকে শিক্ষা নেন, সেটা হচ্ছে হারাবার কিছু নেই, ভেঙে যাবার একেবারেই কিছু নাই। আমি এখন একটু ইন্টারাকশন করি আপনাদের সাথে, একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো যে এইখানে কতজনের ধারণা আছে, গতকালকেও একটি প্রোগ্রামে জিজ্ঞেস করেছিলাম, কতজনের ধারণা আছে যে 15ই অগস্ট 1975 সালে কতজনকে মেরে ফেলা হয়েছে? আপনাদের এখানে যদি কারো ধারণা থাকে তাহলে একটু হাত তুলবেন, এক্সাক্ট ফিগার যাদের জানা আছে। কারো জানা আছে? নেই? আচ্ছা, না জানা, আমার কাছ থেকে শুনলেও বলা যেতে পারে, কোনো সমস্যা নাই। এবং কতজন আহত হয়েছে? 25। হাত তুলেছে মাসুদ ভাই। না, 25 এবং 55, এবং হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে 7টি স্থানে। অনেকেই জানে না 7টি জায়গাতে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কিন্তু এইটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যে সবার হাত অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করেছিলাম, সবার হাতটা দেখতে পাইনি। আমি আসলে কাউকে বিব্রত করবার জন্য প্রশ্নটা করিনি। আমার কাছে মনে হয় এইটাও একটা লেসন আমাদের জন্য। সেটা হচ্ছে যে খেয়াল করে দেখেন এখানে কতজন আছে, আমি কাউন্ট করতে পারি না, কিন্তু যতজন আছেন প্রত্যেকেই এক একজন সম্ভাব্য প্রচার যন্ত্র হতে পারতেন। আপনার তো দরকার নাই টেলিভিশনে কি বলবে না বলবে এটা বলার জন্য। প্রত্যেকে এক একটা সংঘ, এক একটা চ্যানেল হয়ে যেতে পারতেন, যেটা আমরা অনেকেই পারিনি। এটা আমার নিজেরও ব্যর্থতা আমি মনে করি, তাই না? আমার নিজেরও ব্যর্থতা। আমি আপনাদেরকে কেন বলবো? তো আমার কাছে মনে হয় যে আমরা যদি তথ্য জানি
তাহলেই আমাদের সন্তানদের আমরা তথ্যটা বলতে পারবো। এই যে এখানে দেখলাম যে রঙের ব্যবস্থা করা হয়েছে, ছবি আঁকার মনে হয় বাচ্চাদের ব্যবস্থা করা হয়েছিল না? এটি একটি অসাধারণ কাজ এবং বাচ্চাদের মগজে মননে ঢুকিয়ে দিতে হবে বঙ্গবন্ধুর কথা। দেখেন ওই দিন ওই 15 তারিখে ওরা 7টা জায়গাতে আক্রমণ করে। আমি নামগুলো বলছি। 32 নাম্বার বঙ্গবন্ধুর 677 নম্বর বাড়িতে আক্রমণ করা হয়। সোবানবাগ মসজিদের যে গলিটা আছে, মানে এখান দিয়ে পাশের যে রাস্তাটা আছে, সেই জায়গাতে আক্রমণ করা হয়। সেখানে খুন করা হয় কর্নেল জামিল উদ্দিন মিঠু, উনাকে জামিল উদ্দিন আহমেদ মিঠু, উনাকে খুন করা হয়। দুটো জায়গা বললাম। 3 নম্বর জায়গা হচ্ছে যেখানে প্রথম আক্রমণ করা হয়েছিল, খুনিরা প্রথম আক্রমণ করেছিল, সেটি হচ্ছে ধানমন্ডি 13/1 যে রাস্তাটা আছে ওইটার 170 নম্বর বাসা, শেখ মনি যুবলীগের প্রতিষ্ঠাতা। এই জায়গাতে দুজনকে হত্যা করা হয় বলে দীর্ঘ সময় পত্রিকা লিখেছে যে শেখ মনি এবং শেখ আরজু মনিকে হত্যা করা হয়েছে, কিন্তু আমি বলি 3 জনকে হত্যা করা হয়েছে। কারণ বেগম আরজু মনি তিনি সন্তান সম্ভবা ছিলেন, তিনি প্রেগনেন্ট ছিলেন, ফলে এখানে 3টে, একজন অনাগত শিশু সহ 3 জনকে হত্যা করা হয় এই বাড়িতে। এরপরে 27 মিন্টু রোডে আব্দুর রব সাইনিয়াবাদ তৎকালীন বন্যা ও সেচ নিয়ন্ত্রণ মন্ত্রী, তার বাড়িতে আক্রমণ করা হয় এবং 8 জনকে সেখানে মেরে ফেলা হয়। এবং সুকান্ত বাবু, আপনারা জানেন আবুল হাসান আব্দুল্লাহর কনিষ্ঠ সন্তান, তার বয়স সম্ভবত 6 কিংবা 7 ছিল, সুকান্ত বাবুকে সেখানে হত্যা করা হয়। এবং কয়েকজন গ্রাম থেকে, বরিশাল থেকে এসেছিল, তাদেরকে সেখানে হত্যা করা হয়। ওদের একটা বিয়ের প্রোগ্রামও ছিল সম্ভবত। এরপর নিউ মডেল ডিগ্রি কলেজ না, আপনার শুক্রাবাদের স্কুল একটা আছে না, যে কলাবাগানের ওই মোড়টাতে, এইখান থেকে নিউ মডেল ডিগ্রি কলেজ একটা হচ্ছে স্কুল, ওই যে মানিক মিয়া অ্যাভিনিউতে, আরেকটা হচ্ছে যেটা 32-এ ঢোকার আগে উল্টা দিকে। এইখান থেকে কামানের গোলা ছড়া হয়। খেয়াল করে দেখেন, কল্পনা করেন, আপনারা যারা ঢাকাতে ছিলেন জানেন, একটু কল্পনা করেন ধানমন্ডি থেকে গোলা ছড়া হয়েছে, এটা অল দা ওয়ে গিয়ে পড়েছে শেরশাহ রোডে এবং শাহজাহান রোডে। আপনারা নিশ্চয়ই মাহমুদপুরের রাস্তাগুলো সম্পর্কে জানেন। আমি যেহেতু ওইখানকার স্টুডেন্ট ছিলাম, আমি আসলে কল্পনা করতে পারি। আমি রেসিডেন্সিয়াল মডেলে পড়েছি, ফলে ওই রাস্তাগুলো আমার এত চেনা। গোলা এসে সেখানে পড়েছে, 4টা বাড়িতে অ্যাটাক করেছে। এবং এটাও আপনারা জেনে রাখেন, এই তথ্যগুলো জরুরি। 15ই অগাস্ট 1975 তারিখে সর্বকনিষ্ঠ যেই শিশুটি মারা গেছে তার বয়স 13 মাস ছিল, মায়ের কোলে বাচ্চাটি ছিল এবং তার মৃতদেহ পাওয়া গেছে মাকে জড়িয়ে ধরে থাকা অবস্থাতে। এই হচ্ছে 15ই অগাস্ট। আমি জানি না আপনারা কারবালার গল্প সবাই নিশ্চয়ই পড়া আছে বা জানা আছে অল্প বিস্তর। আমার কাছে মনে হয় যে কারবালার গল্পকেও বা কারবালার ঘটনাকেও হার মানিয়েছে। এই নৃশংসতার গল্প বা কথা আমি যখন বলতে যাই, আমার জন্য খুবই কঠিন হয়ে যায় পুরোটা শেষ করা। আমি আপনার 2 বা 3 বছর আগে আজিজ পাশা বঙ্গবন্ধুর বাড়িতে যে অ্যাটাক করেছে যার নেতৃত্বে, আজিজ পাশার একটা ছবি দেখেছি, বসে বসে সিগারেট খাচ্ছে। জিম্বাবুয়েতে সে যখন ছিল সম্ভবত, ওই ছবিটা আমার কাছে কোন ঘটনা চক্রে এসেছে। আমাকে যিনি এই ছবিটা দিয়েছে, আমি তাকে জিজ্ঞেস করেছি তার কোনো সন্তান আছে? তো তার একটা মেয়ে আছে, বাংলাদেশে চাকরি করে, আপনার পাঠাও বা সামথিং কিছুতে চাকরি করতো এবং খুবই ভালোভাবে এরা বেঁচে পড়তে আছে, চাকরি বাকরি করেছে। এই মেজর পাশা ওই আর্মির যে খুনে আর্মি দল এসছে, তাদের একজনকে সিগন্যাল দিয়েছে যে ওকে মায়ের কাছে নিয়ে যাও। এই মায়ের কাছে নিয়ে যাওয়াটা কিন্তু নিয়ে যাওয়ার কথা বলা না, এটা সিগন্যাল হচ্ছে মায়ের কাছে পাঠিয়ে দাও। সে, আপনারা নিশ্চয়ই জানেন এই কথাটি, যে মহিদুল ইসলামকে, যে মামলার বাদী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের, তাকে বলেছিল যে আমাকে মারবে না তো, তখন বলেছিল না তোমাকে মারবে না। রাসেল প্রথমে নিচে তাকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে,
আপনারা সবাই এখন কল্পনা করেন একটা জিনিস, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে দোতলাতে হত্যা করবার পরে বঙ্গবন্ধু দোতলার 4টা বা 5টা সিঁড়ির পরে ওই জায়গাতে পড়েছিল এবং রক্তে ওই জায়গাটা ভেসে গেছিল। জাস্ট কল্পনা করেন, আমিও তো ওই জায়গায় ছিলাম না। আমি যখন এই হত্যাকাণ্ডের পুরো ঘটনাটা পড়েছি, মামলার পুরো সমস্ত আরজি থেকে শুরু করে জেরা জবানবন্দি পড়েছি, আমি এটাকে ভিজুয়ালাইজ করতে পারি পুরো ঘটনাটাকে। রাসেলকে নিচের তলা থেকে দোতলাতে ওঠানো হয়েছে, ওই সৈনিকটা উঠিয়েছে। একটাবার কল্পনা করেন তো যে এই শিশুটি যখন উঠেছে তার বাবাকে দেখে তার আসলে কি মনে হয়েছিল। মাত্র 9 বছরের একটা বাচ্চা। আপনাদের আমার ছেলেটার বয়স 15 বছর, মেয়েটার বয়স 6 বছর। আমি খালি কল্পনা করি যে আমি মৃত পড়ে আছি, আমাকে ধরা যাক যে মেরে ফেলা হয়েছে, আমার রক্তে ভেসে যাচ্ছে, আমার বাচ্চাকে এই ট্রমা আমার গায়ের উপর দিয়ে নিয়ে যেতে বাধ্য করছে, আমার রক্ত তার জুতোর মধ্যে লেগে আছে, সেইটা পার হয়ে সে যাচ্ছে। এই নৃশংসতা ওরা দেখিয়েছিল। এবং রাসেলকে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করে মারা হয়েছে। রাসেল ছিটকে পড়েছিল দোতলার তার বাবা মায়ের বেডরুমে, যেখানে ইতিমধ্যেই পড়েছিল হচ্ছে রাসেলের 2 ভাবি এবং রাসেলের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ওনারা। রাসেলের লাশটা পাওয়া যায় তার ভাবির বুকে, তার কোলে। এই বর্ণনাগুলো আমি প্রথমে পাই ওই যে লালবদর ছিল যে আপনার গণভবনে লুটপাট করেছে কায়সার আহমেদ, তার বাবার একটা বই আছে ওই বইটার মধ্যে। কারণ তাকে সেই সময় পাঠানো হয়েছিল লাশগুলো কাউন্ট করার জন্য, এবং তিনি বাকিদের আপনার কবরে সমাহিত করেছেন বনানীতে, তার উদ্যোগে সেটা হয়েছিল। তো এই যে একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটা এতটা বছর ধরে, যে আমি শুনি যে খুবই ট্রল করা হচ্ছে নেত্রীকে, বা অনেকে আমাদের মধ্যে বলতে শুনি যে উনি কেন স্বজন হারানোর বেদনার কথা বলেন। আমি খুব অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি আসলে যখন এই প্রশ্নটা করা হয় বা বলা হয় উনি এটা কেন বলেন, কেন ওনার বক্তৃতাতে এটা বলেন। আপনারাই বলেন, এই জবাবটা আপনারাই দেন যে আজকে আপনারা অনেকেই বলতে পারলেন না যে কয় জায়গাতে হত্যাকাণ্ড হয়েছে, কতজনকে খুন করা হয়েছে। আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য ওগুলো বলছি না, আসলে এই কারণে বলছি, আপনারা যদি বলতেন তাহলে নেত্রীকে সবসময় বলতে হতো না। চিন্তা করেন তো, আপনি একটা মেয়ে, এখানে যারা নারীরা আছেন, আমি জানি একজন মেয়ের বাবা হিসেবে, আমি জানি একটা মেয়ের কাছে তার হিরো হচ্ছে তার বাবা। এই ফাদার ফিগার, সে তার হাজবেন্ড যখন বিয়েও করে তখন দেখে যে তার বাবার ট্রেড গুলো তার আছে কিনা, ওই ছেলের মধ্যে খোঁজার চেষ্টা করে। ভাবেন তো যে আপনি একটা পুরুষকেও যদি আমি প্রশ্ন করি যে আপনারা পারতেন এই 45 বছর এরকম সংগ্রাম করে বাবাকে প্রতিষ্ঠা করতে? এই জাস্ট ভাবেন, এখানে যারা মেয়েরা আছে একটু ভাবেন যে সবাই বলে যে মেয়েরা বাবার জন্য পাগল থাকে, হুইচ ইজ ট্রু। আমি আমার নিজের মেয়েকে দেখি, আমি থাকি না, আমি তো সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি যাযাবরের মতো, আমার মেয়ে চাতক পাখির মতো অপেক্ষা করে আমার জন্য। ভাবেন তো যে কোনোদিন দেখলো যে আমাকে গুলি করে ফেলে রেখেছে এবং সেই রক্তের উপর দিয়ে আমাকে যেতে বাধ্য করা হচ্ছে। আমরা এই জিনিসগুলো আপনাকে খুব বেশি কষ্ট করতে হয় না, বাজারে পাওয়া যায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জেরা জবানবন্দি বইপত্র। আপনার সন্তানদের হয়তো বা এইসব বর্ণনা শুনতে ভালো লাগবে না, খুব নৃশংস বর্ণনা, কিন্তু আপনারা তো এতটুকু বলতে পারেন যে বঙ্গবন্ধু কি করেছে, এই রাষ্ট্র কি প্রতিদান তাকে দিয়েছে, কারা হত্যা করেছে সেগুলো। ফলে এইটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। আমরা এই গত 51 বছর ধরে নানান ধরনের গবেষণা হয়েছে যে জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডে জড়িত ছিল কিনা, নানান ভাবে হয়েছে। এবং মোটামুটি ভাবে বলা যায়, মোটা দাগে বলা যায় 5ই অগাস্ট, আমি বলছি 2024-এর 5ই অগাস্টের আগে এটা নিয়ে নানান ধরনের কথা ছিল যে জিয়াউর রহমান, যেমন ফারুকের জবানবন্দিতে পাওয়া যায়, রশিদের জবানবন্দিতে পাওয়া যায় যে জিয়াউর রহমানের জড়িত থাকবার কথা।
আপনারা নিশ্চয়ই সেই লাইভটি সবাই দেখেছেন, যে খুনি ডালিমের লাইভটার কথা আপনাদের সবার নিশ্চয়ই দেখা হয়েছে। প্যান্ডোরার বাক্স ওপেন করা বলি আমরা। আমরা সেই দিন প্রথমবারের মতো জানতে পারলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করবার প্ল্যান হয়েছে মুক্তিযুদ্ধের সময়। যারা লাইভটা দেখেন নাই তারা লাইভটা দেখে নেবেন। এইটা আপনাদেরকে একটু সংবিধিবদ্ধ সতর্কীকরণটাও বলে দিচ্ছি যে এই লাইভটা খুবই ট্রমার একটা লাইভ। একটা খুনি কথা বলছে আর আরেক সাগরেদ তার সাক্ষাৎকার নিচ্ছে এবং খুবই নোংরা ভাষাতে, অঙ্গভঙ্গি সবকিছুই নোংরা। কিন্তু আপনাদেরকে ইতিহাস জানার জন্য লাইভটা দেখতে হবে। ওইখানে ডালিম বলছে যে বঙ্গবন্ধুকে হত্যা করবার পরিকল্পনা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে, এবং সেটা মুক্তিযুদ্ধের সময়। তাহলে আপনাকে যে ভূগোল বোঝায়, প্রতিদিন ভূগোল বোঝায় না যে রক্ষী বাহিনী, তারপরে কি যেন বলে দুর্ভিক্ষ হয়েছে, রক্ষী বাহিনী, বাকশাল, এগুলা বলে না, বাকশাল টাকশালের কথা বলে না। যদি খুনির বয়ানে এইটা সত্যি হয় যে মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করবার প্ল্যান করা হয়েছে, তাহলে বাকশালের অস্তিত্ব আর কোথায়? তার মানে হলো আপনাকে খুন করবার পর খুনি ছুতা বের করছে, দেখতে খুব একটা ভালো ছিল না তাই খুন করছে। ব্যাপারটা তাই, এক্স্যাক্টলি তাই। এই কথাগুলো আমরা মানুষের সামনে বলবো। কেন বলবো? কারণ আমাদেরকে বাকশালের অভিযোগ দেওয়া হয়। আমি এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা বাকশালের গঠনতন্ত্র কয়জন পড়েছেন, আমি জানি যে আমি আরেকবার হয়তো আপনাদেরকে বিব্রত করব। এটা আমার অভিজ্ঞতা হয়েছে, কারণ আমরা আমাদের সন্তানদেরকে এইসব তথ্য কখনো দেইনি। বাকশাল, রক্ষী বাহিনী, প্রত্যেকটা মিথ তারা তৈরি করেছে আমাদের জন্য, এবং আপনার মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এই আন্দোলন করেছে জেনজি, আওয়ামী লীগের মধ্যে কোনো জেনজি নাই, আমরা হচ্ছে ফেসিস্ট, আমরা হচ্ছে খুন করেছি, আমরা বাকশাল বানিয়েছি, আমরা রক্ষী বাহিনী বানিয়েছি। আপনি হা করে তাকিয়ে থাকেন, বিকজ আপনিও ট্রমাটাইজ হয়ে যাচ্ছেন। ওই যে একটা দেখেছি না মাঝখানে রিলস, রাগকল্লা, ওই যখন রাগকল্লা বলে তার আগে দেখেছেন ছেলেটা কেমন ট্রমাটাইজ হা করে তাকিয়ে আছে, ওই লোক যা বলে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক, ও ট্রমাটাইজ হয়ে গেছে। আমাদেরকে 51 বছর ধরে ট্রমাটাইজ করে আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমি আসলে খারাপ। আমাদেরকে বিশ্বাস করাতে বাধ্য করা হয়েছে যেটা তারা এতদিন পারেনি। এই যে টোকাইটার নাম যেন কি, হাদি। এই টোকাইটা শেষ পর্যন্ত বলেছে না যে জুলাই তো হইছে কি যেন এই চেতনার বিরুদ্ধে, এটা বলেছে না? খেয়াল করেছেন যে ওরা এটা ইদানিং বলা শুরু করেছে? খেয়াল করবেন কি বলেছে, যে মুক্তিযুদ্ধের কোনো দরকার ছিল না, এইটা আওয়ামী লীগের জন্য যুদ্ধ হয়েছে, আমরা তো ভালোই ছিলাম। একটা রাজাকার দা গ্রেট একটা নতুন আবিষ্কার হয়েছে, যে শাহরিয়ার কবির, দেখেছেন তো টিভির মধ্যে, আর এই যে ফুয়াদ, এদের নাম আমি মুখে নিতে চাই না। এরা কিন্তু এখন বলা শুরু করেছে যে মুক্তিযুদ্ধের কোনো দরকার ছিল না, এটা আওয়ামী লীগের দরকার ছিল। এটাই তো বলার চেষ্টা করা হচ্ছে। আমরা ট্রমাটাইজ হয়ে এগুলো শুনছি। আমরা কিছুক্ষণ আগে বাবু ভাই বলছিলেন আমাকে যে যদি ওই যে আমরা যখন ডকুমেন্টে দেখছিলাম, বাবু ভাই বলছেন আক্ষেপ করে যে এগুলো সবগুলোর যদি কপি করে রাখতাম আমরা, মানে বঙ্গবন্ধুর বাড়িতে যা হয়েছে। আচ্ছা, আমরা কে কবে কোনোদিন ভেবেছিলাম যে 32-এও বাঙালি আক্রমণ করতে পারে? মানে আমার কাছে মনে হয়েছে যে তাই তো, কপি করে রাখলেই মনে হয় ভালো, কিন্তু ভাবেই তো নাই। কিন্তু ভাবা উচিত ছিল। এই কারণে ভাবা উচিত ছিল যে যেই জাতি তার তার রাষ্ট্রের নায়ককে, তার রাষ্ট্র গঠনের নায়ককে, জাতির পিতাকে হত্যা করতে পারে, সে তো বাসা ভেঙেই দিতে পারে। ফলে আমার কাছে যেটা মনে হয় যে আপনি দেখেন যে আজকে আমাদেরকে ফেসিস্ট বলছে। ফেসিজমের চিহ্নগুলো কি কি? জাতীয়তাবাদ, আলট্রা ন্যাশনালিজম। আলট্রা ন্যাশনালিজম হচ্ছে একটা অসুস্থতা। আমি 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 সারাক্ষণ করতে থাকে। দেখেন প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, সারাক্ষণ খালি জিয়া রহমান এই গান শুনতো না? ওর মাথার মধ্যে এটা, এর মানে হচ্ছে এমন যে নিজের দেশকে নিয়ে কথা বলাটা অন্যায় না, কিন্তু আমি ছাড়া আর কেউ নাই, বাকি সব শত্রু। এইটা হচ্ছে আলট্রা ন্যাশনালিজম। এটা হিটলারের মধ্যে ছিল, মুসলিনের মধ্যে ছিল। এদের দলটার নামও জাতীয়তাবাদী দল। আপনারা এই জিনিসগুলো বলবেন। সেকেন্ড,
ওরা একটা অদৃশ্য শত্রু তৈরি করে। আমাদের দেশের অদৃশ্য শত্রুটা কাকে তৈরি করা হয়েছে বলেন দেখি আপনারা? একটা রাষ্ট্রকে করা হয়েছে। রাষ্ট্রের নাম কি? ইন্ডিয়া। ফেসিজমের যে ক্যারেক্টার আছে আপনারা যদি পড়েন তাহলে দেখবেন ফেসিজমের একটা বড় ক্যারেক্টার হচ্ছে যে সে জাতীয়তাবাদী হয় আলট্রা, এবং সে একটা অদৃশ্য শত্রু তৈরি করে, এবং এই অদৃশ্য শত্রুকে সে দেখায় এই হচ্ছে আমার শত্রু, ওরে মারতে হবে। ঠিক আছে? আমরা, মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে যেগুলো বলে বিদ্ধ করে আসলে ওগুলা ওরাই। আপনি আর আমি, আমরা দুইজন আমরা যে সবাই মিলে ট্রমাটাইজ হয়েছি, তাই আমরা এগুলোদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারিনি। বুঝতে পারছেন কথাগুলো? এবং বাক স্বাধীনতা, রেডিও টেলিভিশন বন্ধ করা, সমস্ত কিছু। বঙ্গবন্ধুকে হত্যা করবার পর এরা একটা দলিল বানায় 2 পাতার। দেখেন, আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, এই স্টোরিটা বলে শেষ করব। সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা করবার পরে ওরা 2 পাতার একটা দলিল বানায়। এই দলিলের নাম হচ্ছে ইনডেমনিটি অধ্যাদেশ। এই ইনডেমনিটি অধ্যাদেশের আপনার সেকেন্ড পাতাতে যদি সেকেন্ড প্যারাটা পড়েন, আপনার ইন্টারনেট থেকে নিয়ে এখনই পড়তে পারেন, দেখবেন সেখানে লেখা আছে যারা যারা হত্যা করেছে এদের প্রত্যেককে সনদপত্র দেওয়া হবে। এবং এই 5-এ এসে এদের নাম দিয়েছে জুলাই যোদ্ধা। খেয়াল করেছেন? মানে সিমিলারিটি খেয়াল করেছেন? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যখন বিচার হয় তখন খুনি ফারুক বলছে যে ইনডেমনিটি অধ্যাদেশের মধ্যে সনদপত্রের কথা বলা আছে, আমাকে তো কোনো সনদই দেয় নেই, আমি খুনি করি নেই। কোন লেভেলের শিয়ালের বুদ্ধি চিন্তা করেছেন? ওই আইনের মধ্যে লেখা আছে সবাইকে সনদ দেওয়া হবে, আলটিমেটলি সনদ কাউকেই দেওয়া হয়নি। ভবিষ্যতে যাতে বলতে পারে যে সনদই তো দেওয়া হয়নি, তো খুনও করি নেই। বঙ্গবন্ধুকে যখন হত্যা করতে আসে, আপনি এদের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা বলতে হবে আমাদেরকে, মানুষজনদেরকে। কারণ আমি আবারও বারবার বলছি যে আমাদের কথা আমরা বলতে পারি নাই। বঙ্গবন্ধুকে হত্যা যখন করতে আসে, বঙ্গবন্ধু প্রথমে রমার কাছে এবং সেলিমের কাছে, তাদের বাসাতে যে সাহায্যকারী ছিল, রমার কাছে বঙ্গবন্ধু বলে আমার পাইপটা নিয়ে আয়। এগুলো ওদের জবানবন্দিতে, ওরা যখন মামলাতে গেছে তখন তাদের সাক্ষ্য, পাইপ নিয়ে আয়, চশমা নিয়ে আয়। আচ্ছা বলেন তো, আপনার সামনে লোকজন চলে এসেছে মারার জন্য, আপনি পাইপ, চশমা, এগুলোর কথা আপনার মাথায় থাকবে? বঙ্গবন্ধু ওয়াজ ভেরি কুল, বঙ্গবন্ধু ভয় পায়নি। হ্যাঁ, উনার কথা হচ্ছে, আমি এখানে 2টা জিনিস দেখেছি। স্টিল তিনি বিশ্বাস করতেন বাঙালি আমার বুকে বুলেট চালাতে পারবে না, এবং একই দিকে তিনি ছিলেন দুর্দান্ত সাহসী। কারণ বঙ্গবন্ধুর হাতে যথেষ্ট সময় ছিল তাদের পেছনের দরজা দিয়ে, যে 678 নম্বর বাসাটা আছে এইখান দিয়ে চলে যাওয়ার। কারণ এই 2 বাসার মাঝখানে একটা দরজা ছিল, এই 2 বাড়ির বাউন্ডার মধ্যে একজন আরেকজনের বাসাতে সবসময় যাতায়াত করতে পারতো পেছনের দিকে। বঙ্গবন্ধু সেদিনও পালান নাই, অর্থাৎ যান নাই। যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারটা শুরু হয় তখন খুনি বজলুল হুদা, তার লয়ার আদালতে যুক্তি দিয়েছে এই বলে যে বজলুল হুদা সাইজে ছোট ছিল, 5 ফুট 2 ইঞ্চি, সে এই হত্যাকাণ্ড করতে পারে না। আদালতে খুবই হাসির রোল পড়ে যায়। তাদের কথা হচ্ছে যে সাইজে ছোট তো কি হয়েছে, এই ছিল যুক্তি। অর্থাৎ মানে আমি এই কারণে এই ঘটনাটা বললাম, এই হাসির কথাটা, যে যাকে খুন করতে এসেছে বঙ্গবন্ধু, সে বুলেটের মুখেও এদেরকে বলেছে যে আমার সাথে তোরা বেয়াদবি করতেছস কেন। আর খুনিরা নিজেদেরকে বাঁচানোর জন্য তাদের দৈহিক অবয়ব এইভাবে আদালতে উপস্থাপন করতেও কুণ্ঠাবোধ করে নাই। তো আজকে যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলছে, মারছে, একদিন বলবে যে আমার তো সাইজ আসলে 3 ইঞ্চি, আমি তো আসলে, বা আমি তো লিলিপুট, আমি তো আসলে এখানে যাই নাই। একদিন এরা এগুলা বলবে। আপনারা এটা লিখে রাখেন, এই জীবদ্দশাতে জানবেন। কিন্তু এরা বারবার যে প্রপাগান্ডাটা আমাদের কাছে ছড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা ক্ষমতায় আসলে আমরা নাকি এদেরকে মেরে ফেলবো, খুন করে ফেলবো। আপনারা, এইটা হচ্ছে নতুন প্রপাগান্ডা। কারণ এর কারণ হচ্ছে আমাদের ব্যাপারে ভীতি তৈরি করা,
অর্থাৎ আমরা ক্ষমতায় আসলে মেরে ফেলবো, আমরা ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি হবে, বলেছে না? বলেছে তো, ভারতের কাছে বিক্রি করে দেওয়া হবে। সো এই প্রোপাগান্ডাগুলো যদি আপনারা রুখে দিতে পারেন যারা আছেন, কারণ আপনারা বা আমিও তো প্রবাসেই থাকি, আমি তো ইংল্যান্ডেই থাকি, আপনাদের জন্য খুব সোজা এগুলো রুখে দেওয়া, কারণ আপনাদেরকে তো অ্যাটাক করতে পারবে না এরা। সো আমি আপনাদের কাছে আজকের দিনটাতে আমাদের একটা প্রতিজ্ঞা থাকুক যে আমরা নিজেরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ইতিহাসটা জানবো, ওই দিন কি হয়েছিল জানবো, সেগুলো আমাদের সন্তানদেরকে জানাবো, ফেসবুকে লিখবো, ওইটা নিয়ে ভিডিও বানাবো, রিলস বানাবো, এবং আমরা আমাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডাগুলো আছে সেগুলো আমরা মানুষের কাছে জানাবো, যেটা মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আপনাদেরকে সেই ডিরেকশনটা দিয়েছে। আমি যথেষ্ট আপনাদের বিরক্তির কারণ হয়েছে অনেকক্ষণ কথা বলে, আর কথা পারবো না। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও আপনাদেরকে আমি ধন্যবাদ দেই, আপনারা আজকের এই দিনে এতগুলো মানুষ এখানে এসেছেন এবং খুবই মনোযোগ দিয়ে আমার কথা শুনেছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।